চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর অভিযোগ সন্ত্রাসীদের বিরুদ্ধে। ৩ পুলিশ সদস্য অসুস্থ। অনেকে অ্যারেস্ট হয়েছে, আরও অ্যারেস্ট হয়ে যাবে। বাংলাদেশের বাইরে তো যেতে পারিনি, আমরা বাংলাদেশের ভেতরে তাদেরকে ঠিকই ধরে ফেলবো। ঢাকা মেডিকেলের দালাল চক্র নিয়ে যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর চানখারপুলে অভিযান, বাগেরহাটে সরকারি ডাক্তারের ক্লিনিক সিলগালা। বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় উঠলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা নিবেদন। রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় পথচারী নিহত। রাজবাড়ীতে লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত এক যাত্রী। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতগুলো দেখছিলেন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানির লাইনে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। রবিবার সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর অংশের ক্যাম্পে এই ঘটনা ঘটে। এই পানি ব্যবহার করে অসুস্থ হয়ে পড়েন ৩ পুলিশ সদস্য। পুলিশ জানায়, পানির পাইপ কেটে সেখানে বিষ প্রয়োগ করে আবার জোড়া লাগিয়ে দেয় সন্ত্রাসীরা। প্রাথমিকভাবে কীটনাশক প্রয়োগের সত্যতা পায় পুলিশ। পানি থেকে তীব্র গন্ধ পাওয়ায় স্যাম্পল ল্যাব টেস্টে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে পুলিশ। অ্যারেস্টিং এর বিষয়টা চলমান, অনেকে অ্যারেস্ট হয়েছে, আরও অ্যারেস্ট হয়ে যাবে। বাংলাদেশের বাইরে তো যেতে পারিনি, আমরা বাংলাদেশের ভেতরে তাদেরকে ঠিকই ধরে ফেলবো। সরকারি হাসপাতালের ভিতরে বাইরের দালাল চক্র নিয়ে যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর রাজধানী চানখারপুলে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অনিয়ম, টেকনোলজিস্ট না থাকা এবং চিকিৎসকের স্বাক্ষর ছাড়াই ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগে হেলথ এইড ও অ্যাক্টিভ নামে 2টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল থেকে যেসব দালাল ও চিকিৎসকের সুপারিশে এখানে রোগী পাঠানো হতো, তাদের বিরুদ্ধেও ব্যবস্থার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে এটা বন্ধ করা হয়েছিল, যেগুলো আমরা ওনাদেরকে কারেকশন করতে বলছি, সেগুলো কিন্তু ওনারা ন্যূনতম কারেকশন করেন নাই। এখন এটা খুলে গেল কিভাবে, এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। ব্লাড ব্যাংকে ব্লাড ট্রান্সফিউশন স্পেশালিস্ট পাওয়া যায় নাই, আর মেডিকেল অফিসার পাওয়া যায় নাই। আর ল্যাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্যাথোলজি বিশেষজ্ঞ, তার স্বাক্ষর ছাড়াই রিপোর্ট সরবরাহ করা হচ্ছে। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামাল হোসেনের মালিকানাধীন ক্লিনিক ফ্যামিলি হেলথ সিলগালা করেছে প্রশাসন। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে এই অভিযান চালানো হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামাল হোসেনের ব্যক্তিগত ক্লিনিক ফ্যামিলি হেলথে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। যমুনা টেলিভিশনে ক্লিনিকটির নানা অনিয়ম, অবৈধ কার্যক্রম ও অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি প্রশাসনের নজরে আসে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। স্বাস্থ্য খাতের মতো সংবেদনশীল জায়গায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এর মধ্যে তালা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন তিনি। রবিবার সকাল 11টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন মন্ত্রী। ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, টিকিট কাউন্টার, রান্নাঘর, স্টোর রুম। সেবাদানে হাসপাতালের চিকিৎসক, নার্স কতটা আন্তরিক সেসব বিষয়েও রোগীদের কাছে জানতে চান তিনি। এ সময় এক নারী চিকিৎসক অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। অপরদিকে হাসপাতালের এসি চুরির ঘটনায় নাইট গার্ড মোস্তফাকে সাসপেন্ড করেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর যান সাতক্ষীরা মেডিকেলে। সেখানে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে বরখাস্ত করেন এক নারী চিকিৎসককে। পরে সদর হাসপাতালে যান তিনি, ঘুরে দেখেন বিভিন্ন ওয়ার্ড। এই সময় জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা প্রশাসক কাউসার আজিজ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। গত
17 বছরের স্বৈর শাসন ডাক্তার রিক্রুট করে নাই, কোনো দিক খেয়াল করে নাই, যেই কারণে এই সমস্যাটা হয়েছে। এরই মধ্যে আমরা সারা বাংলাদেশে এই 50 শয্যা হাসপাতালগুলিকে 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। এই জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে 50টা করে ডায়ালাইসিস পেশেন্ট দিতে যাচ্ছি। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে 3 বছর 3 মাস দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। রোববার দুপুরে ভিভিআইপি প্রোটোকলে বঙ্গভবন থেকে গুলশানের নিজ বাসায় ওঠেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস নিরাপত্তা সহ তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন অনুযায়ী মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। গেল 24 জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগের দুদিন পর বঙ্গভবনে হলো বিদায়ী আনুষ্ঠানিকতা। মধ্যাহ্নভোজের পর বেলা 2:30টার দিকে বঙ্গভবন ছাড়েন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নিরাপত্তা প্রোটোকল নিয়েই বঙ্গভবন থেকে বেরিয়ে আসে তার গাড়িবহর। রাজধানীর শাহবাগ, নয়াপল্টন, বিজয়নগর, বনানী হয়ে তিনি পৌঁছান গুলশানের নিজ বাসায়, যা আগে থেকেই প্রস্তুত করা ছিল সদ্যবিদায়ী রাষ্ট্রপতির জন্য। সাবেক রাষ্ট্রপতি হিসেবে আগামী 6 মাস রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ভিভিআইপি নিরাপত্তাতেই থাকবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 13 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তিনি। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তার বিচারের দাবি উঠেছে। এ নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিরোধী পক্ষ গ্রেপ্তার, মামলাসহ যেসব দাবি জানাচ্ছে তা আমলে নিচ্ছে না সরকার। বলেন, সাবেক রাষ্ট্রপতি বর্তমান সরকারকে সহযোগিতা করেছেন। SSF, PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে আইনমন্ত্রীর মন্তব্য, জনদাবিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কেউ অন্যায়ের শিকার হোক তা চায় না সরকার। সরকার সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাব না। শোনা যাচ্ছে সোমবার থেকেই বঙ্গভবনে নিয়মিত কার্যক্রম শুরু করবেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতির দায়িত্ব পেয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। এ সময় শহীদদের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এই বীর বিক্রম। পরে তিনি ছুটে যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল জিয়া উদ্যানে। পুষ্পস্তবক অর্পণ করেন দুই নেতার সমাধিতে। দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। 12:15টায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মুক্তিযুদ্ধের এই বীর বিক্রম। 3 বাহিনীর সদস্যদের সাথে নিয়ে সশ্রদ্ধ সালাম জানান অস্থায়ী রাষ্ট্রপতি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছিলেন হাফিজউদ্দিন আহমদ। এরপর সেখান থেকে পদত্যাগ করে স্পিকারের দায়িত্ব নেন মুক্তিযুদ্ধের এই বীর বিক্রম। বর্তমানে দায়িত্ব পেয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। তবে শেষ পর্যন্ত দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মনোনয়ন তিনি পান কিনা তাই এখন দেখার বিষয়। স্মৃতিসৌধ থেকে যে উদ্যানে ছুটে যান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধের ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। পরে দোয়া ও মুনাজাতে অংশ নেন তিনি।
রাষ্ট্রপতি দায়িত্ব পেলেও কবে নাগাদ বঙ্গভবনের বাসিন্দা হবেন হাফিজউদ্দিন আহমদ এখনও তা নিশ্চিত করেনি রাষ্ট্রপতি দপ্তর। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সেনা কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠানের মতো সেনাবাহিনীকেও অনাকাঙ্ক্ষিত বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। কক্সবাজারের সাবেক কাউন্সিলর একরামুল হত্যা মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ, আব্দুর রহমান বৌদি ও 6 জন সেনা কর্মকর্তা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। পরে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই দিন ট্রাইব্যুনালে একরাম হত্যার হৃদয় বিদারক হত্যার দৃশ্য শোনানো হয়। পরে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, একরামকে সরাসরি গুলি করে তৎকালীন কোম্পানি কমান্ডার রুহুল আমিন রাজন ও আশিকুর রহমান সৈকত, এমনকি একরামের স্ত্রীকে মোবাইল ফোনে হুমকি দেন ওবায়দুল কাদের, জানায় প্রসিকিউশন। এই মামলায় সাবেক এমপি আব্দুর রহমান বৌদি সহ 3 জন গ্রেপ্তার আছেন। প্রত্যক্ষদর্শী সাক্ষী সহ বিভিন্ন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এগুলোর ভিত্তিতে সেখানে আমাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল, কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ। জুলাই হত্যা মামলাগুলো গুরুত্ব দিয়ে ফার্স্ট ট্র্যাকে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রবিবার সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের 5 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 16 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে। বাংলাদেশ থেকে ডকুমেন্টেড অবৈধ অর্থ পাচার হয়েছে $234 বিলিয়ন। টাইমস ম্যাগাজিনের তথ্য, এটা আমার তথ্য না। অর্থাৎ বছরে $16 বিলিয়ন। আর $16 বিলিয়ন মানে কত টাকা? আপনার 2-3 বছরের বাজেটের সমান। এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে তীব্র গ্যাসের সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। ভোগান্তিতে পড়েছেন রাজধানীর মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহ করা হয় মহেশখালী 2টি ভাসমান টার্মিনাল থেকে। অগ্নি দুর্ঘটনায় গত মঙ্গলবার এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের 35 থেকে 40% আসে এলএনজি থেকে। ফলে ফিলিং স্টেশন থেকে শুরু করে এর প্রভাব পড়েছে রান্নার চুলায়। রাজধানীর সিএনজি স্টেশনগুলোর সামনে দিনরাত যানবাহনের দীর্ঘ অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে উপার্জনের পথ। রাত্রে 3টায় আসছি আর ওরা বলছে আবার রাত্রে 1:30টায় দিব। তখন আমি কিভাবে যাইবো এইটাই আমি চিন্তা করতে পারতেছি না। প্রতিদিন একটা হ্যারাসমেন্ট হচ্ছে, আয়া গ্যাস পাচ্ছি না, এখনো সিরিয়ালে দাঁড়ায় রয়েছি। আমরা রাস্তায় গাড়ি চালাইতে পারি না, বিধে আমরা ইনকামও করতে পারি না। আমাদের বাসা ভাড়া নিয়ে কষ্ট, জমা উঠাতে পারি না, নিজের বেতন হয় না, সংসার চালাইতে পারি না, বহুত কষ্ট হইতেছে। এখন এটার সমাধান কি? দুই সরকার গ্যাসের দাম বাড়াইতেছে, দাম বাড়াইবো, বাড়ে এটা লিগেল মতন আমার ঘরে গ্যাস দিব, আমরা সুন্দরভাবে যাতে গাড়ি ঘুরি চালাইতে পারি। সিএনজি পাম্প কর্তৃপক্ষের দাবি, গ্যাস সংকটে গ্রাহকের চাহিদা মেটাতে পারছেন না তারা। প্রেসার কম থাকায় একটি সিলিন্ডার পূর্ণ করতেই পার হয়ে যাচ্ছে দীর্ঘ সময়। 10-12 দিনের উপরে গ্যাস আসে না, যতবার একটু আসে ওই রাত্রে একটু আসে, আইসে আবার চলে যায়। যে গাড়িতে হয়তো 500 টাকার গ্যাস যাওয়ার কথা, সেটাতে 200 টাকার গ্যাস যাচ্ছে, 250 টাকার গ্যাস যাচ্ছে, সর্বোচ্চ 300 টাকা। আমি 4টা নজল এট এ টাইম একত্রে 4টা গাড়িতে গ্যাস সরবরাহ করতে পারি, সেখানের মধ্যে অনলি ফর এখন একটা গাড়িতে গ্যাস সরবরাহ করতেছি।
সংকটের আঁচ লেগেছে নগরবাসীর রান্নাঘরেও। সকাল হতেই উধাও হয়ে যায় গ্যাস, ফলে বেড়েছে বৈদ্যুতিক চুলা ও সিলিন্ডারের দাম। 15 দিন যাবত ইন্ডাকশনে রান্না করতেছি, এটার তো এই দুর্ভোগের তো শেষ নাই। কারণ তো সব সময় থাকে না আমাদের, ওইটা যখন না থাকে তখন না খাইয়ে থাকা লাগে অথবা বাইরে থেকে খাবার এনে খাইতে হয়। 12টা 1টার পরে গ্যাস আসে, আবার কোনোদিন আসেও না, এরকম অবস্থা আর কি। কার্ডে রিচার্জ করতেছি, আমাদের মিটার সিস্টেম, কিন্তু আমাদের কোনো গ্যাস পাইতেছি না, কিন্তু রিচার্জ প্রতি মাসে আমাদের করতে হইতেছে। দেশে গ্যাসের দৈনিক চাহিদা 380 কোটি ঘনফুট। আগুনের ঘটনায় সরবরাহ কমে তা এখন 215 কোটি ঘনফুটের নিচে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি সরকার ছাত্র জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে, এমন মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। রবিবার বিকেলে ঝিনাইদহে জুলাই পদযাত্রার পর সমাবেশে তিনি বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন নতুন বাংলাদেশের, কিন্তু প্রধানমন্ত্রী জনগণের স্বপ্ন ধ্বংস করে দিচ্ছেন। রাষ্ট্রের সব দপ্তরে দলীয় নেতাকর্মী নিয়োগের অভিযোগ তার। এসব নিয়োগের মাধ্যমে সরকার নির্বাচন কমিশন কক্ষিগত করার চক্রান্ত করছে। সকলের অংশগ্রহণ থাকবে একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে। নির্বাচন কমিশন তো কোনো দলীয় প্রতিনিধিত্বের জায়গা নয়। নির্বাচন কমিশনে নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে, যাতে একটা নিরপেক্ষ নির্বাচন হয়। সামনে যাতে নির্বাচন কমিশনকে তারা কন্ট্রোল করতে পারে, এই কারণে দলীয় ব্যক্তিকে নির্বাচনকে কন্ট্রোল করার স্বার্থেই নির্বাচন কমিশনে তারা বসিয়েছে। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সীমানায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা 7টার দিকে পরিস্থান পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের ওয়াল ভেঙে ঢুকে যায়। এ সময় হাসপাতালের গেটে থাকা এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহত রফিকুল ইসলাম একটি হোটেলের কর্মচারী। এ সময় বাসের ভেতরে থাকা শিশুসহ 2 জন আহত হয়। দুর্ঘটনার পর বাসের ড্রাইভারকে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। যাত্রীরা জানান, কুর্মিটোলা আসার পর যাত্রী নামানোর জন্য বাসের চালক রাস্তার পাশে দাঁড় করানোর চেষ্টা করেন, কিন্তু ব্রেক ফেল হয়ে হাসপাতালের রাস্তায় ঢুকে যায় বাসটি। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা 2 জনের একজন সরে গেলেও অন্যজন চাপা পড়ে এবং ঘটনাস্থলে নিহত হন। গাড়িটা ব্রেক ফেল করে ডাইরেক্ট এদিকে আসে, আর পথচারী একজন ছিল, তারে আগে প্রথম ধাক্কা মারছে। এই ঘুরাইতে না কেমন খালি করতেছে, এই করতে গাড়ি খালি এদিক সেদিক হইতেছে। ওই বাচ্চার মহিলার এগুলো কাইটে মেটে গেছে, ওগুলো ওখান থেকে চিকিৎসা করে পরে হেরা চলে গেছে। একই সাথে কাজ করুন রফিক ভাই, আমি একাই দূরছি, এরপর আমাদের সাথে আরো কয়েকজন ছিল দূরে আসছে, সবাই মিলে দূরে আসছি, স্পট ডেট হয়ে গেছে ওইখানে। রাজবাড়ীতে লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন, আহত বেশ কয়েকজন। দুর্ঘটনার সময় বাস, অটোরিকশা ও মাহেন্দ্রের সংঘর্ষ হয়। পুলিশ জানায়, রবিবার রাতে সদর উপজেলার খানখানাপুর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। খুলনামুখী একটি মালবাহী ট্রেন খানখানাপুর ক্রস করার মূল ট্রেন থেকে কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিচ্ছিন্ন হওয়া বগি সড়কে চলমান মাহেন্দ্র, অটোরিকশা ও যাত্রীবাহী বাসে ধাক্কা দেয়। আহত 3 জনকে পুলিশ হাসপাতালে নেয়ার পথে একজন প্রাণ হারান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। পরে র্যাকারের মাধ্যমে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আর এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।